মডেলে যদি ক্যালকুলেটরগুলো হয় একদম তোমার ক্যালকুলেটরে এরকম বাটন থাকবে, লগে এইখানেও থাকবে ইনপুট দেওয়ার মতো, এইখানেও থাকবে ইনপুট দেওয়ার মতো। তুমি এই জায়গায় ইনপুট হিসেবে দিবা 2.5, এই জায়গায় ইনপুট হিসেবে দিবা 6.25। আগের দুইটা অঙ্ক পারবা করতে, ইকুয়াল টু টিপ দিবা, মানটা চলে আসবে। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ, এটার বেসিক কনসেপ্টগুলা এবং কি কি সূত্র আমরা এই অধ্যায়টাতে ব্যবহার করব, তারপর সংশ্লিষ্ট এমসিকিউ, এক কথায় উত্তর, এইগুলো আজকের ক্লাসটাতে আমরা ডিসকাস করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে এই সংক্রান্ত সকল কিছুই তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তারপরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে তোমরা লিখবে যে এই জিনিসটা আবার একটু রিপিট করলে বা ব্যাখ্যা করলে সুবিধা হয়, তাহলে প্রয়োজনে আমরা আরেকটা ক্লাসে ব্যাখ্যা করে দিলাম আমাদের লগারিদম সংক্রান্ত সকল কিছু। অধ্যায়টা শুরুতে আমাদের যেই জিনিসটা সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে সূচক। তো সূচক হচ্ছে আমাদের একটা বাংলা শব্দ, এটার ইংরেজি কি? ইংরেজি হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, এর আরও কিন্তু অনেকগুলো সমার্থক শব্দ আছে, সেগুলো হচ্ছে ডিগ্রি বলতে পারো, তারপর অনেকে পাওয়ারও বলে, তারপর অনেকে এক্সপোনেন্টও বলে, আবার আরেকটা বাংলা আছে হচ্ছে ঘাত। তাহলে সবগুলো একই অর্থ বহন করে। তো সূচক জিনিসটা কি? মূলত বড় বড় সংখ্যাগুলোকে সহজে প্রকাশ করার জন্য আমরা সূচক ব্যবহার করি। যেমন দেখো, কেউ বললো যে 100 বিলিয়ন টাকা, 100 বিলিয়ন মানে এইরকম, 100 বিলিয়ন টাকা মানে এত টাকা। তাহলে দেখছো 100 বিলিয়ন লিখতে আমাদের অনেকগুলো অঙ্ক ব্যবহার করা লাগছে, কিন্তু এটাকে যদি আমরা সূচকে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 10 টু দি পাওয়ার 11। 10 টু দি পাওয়ার 11 যেই কথা, 100 বিলিয়ন একই কথা। তাহলে দেখো তো এখানে লিখতে আমাদের অনেকগুলো অঙ্ক লাগছে, অনেক বড় একটা সংখ্যা দেখাচ্ছে, বাট এই সিস্টেমে লেখার কারণে জিনিসটাকে আমাদের কি মনে হচ্ছে, আরও অনেক সহজ মনে হচ্ছে, তাই না? তাহলে সূচকের মাধ্যমে আমরা কি করতে পারি, বড় বড় সংখ্যাগুলোকে সহজে প্রকাশ করতে পারি। তাইলে আমাদের সূচকের আকার কেমন থাকে? a টু দি পাওয়ার n, এরকম আকারের। এই যে n যেইটা, এই nটাকে আমরা কি বলি? সূচক বলি, যার ইংরেজি ইন্ডেক্স বলতে পারো, ডিগ্রি বলতে পারো, পাওয়ার বলতে পারো, এক্সপোনেন্ট বলতে পারো। বাংলায় আমরা বলি সূচক অথবা ঘাত। আর যে এ অক্ষরটাকে আমরা কি বলি? বেজ বা ভিত্তি। তাহলে আমি যদি অন্য আরেকটা লিখি 3 টু দি পাওয়ার 5, তাহলে এই জায়গায় 3 হচ্ছে বেজ বা ভিত্তি আর 5 হচ্ছে আমাদের সূচক বা ইন্ডেক্স। তাহলে নিচের সংখ্যা যেটার উপর সূচকটা থাকে সেটাকে আমরা কি বলি? বেজ বা ভিত্তি। তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কি? 3কে 5 বার গুণ করা বোঝায়। তাহলে সূচক সম্পর্কে এতটুকু ধারণা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে। এরপর দেখো, সূচক সংক্রান্ত বেশ কতগুলো সূত্র, এগুলো তোমাদের সবারই মোটামুটি জানা আছে এবং মনে থাকে, তাও আবার একটু মনে করে নেওয়া আর কি। প্রথমটা আমাদের কি? x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, মানে গুণের সময় বেস যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। যেমন মনে করো আছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 7, তাহলে তুমি কি লিখতে পারবা? 3 টু দি পাওয়ার 5 প্লাস 7। অর্থাৎ বেজ একই হইলে গুণের ক্ষেত্রে আমাদের সূচকগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আবার মনে করো তোমার আছে 3 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4, তাহলে তুমি কি লিখতে পারবা? 3 টু দি পাওয়ার 7 মাইনাস 4, অর্থাৎ 3 কিউব, এরকম। তারপর এইটা তোমরা জানো যে গুণফলের যদি সূচক হয় তাহলে সূচকটা আলাদা আলাদাভাবে লিখে ফেলা যায়। মানে তোমার আছে এ বি হোল পাওয়ার 5, তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা? এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5। আচ্ছা, তারপর একই কথা ভাগের ক্ষেত্রেও, এক্স বাই ওয়াই হোল পাওয়ার n মানে কি? এক্স টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার n। শর্ত হচ্ছে হরেরটা শূন্য হবে না, কারণ আমরা জানি শূন্য দ্বারা ভাগ করা যায় না। তারপরে এই 5 নং সূত্রটা আমাদের অনেক বেশি ব্যবহার করা লাগে।
মনে করো আমাদের আছে 3⁵ হোল পাওয়ার 2, তাহলে আমাদের কিন্তু এই ক্ষেত্রে পাওয়ারের সাথে এই যে হোল পাওয়ার যেটা এভাবে যদি ব্র্যাকেট দ্বারা থাকে গুণ হয়ে যাবে। এটাকে আমরা কি লিখব 3⁵ ইন্টু 2, তার মানে আমরা লিখতে পারবো 3⁻10। আচ্ছা, তারপর হচ্ছে 0 নয় এমন কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে সেটার মান হচ্ছে 1। তার মানে আমাদের এখানে কি বলছে, আমরা 5⁻0 সেটাকে আমরা 1 লিখতে পারবো, 7⁻0 সেটাকে আমরা 1 লিখতে পারবো, 1⁻0 সেটাকে আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো। শুধু 0⁻0 এটাকে অনির্ণয় আকার বলে, এটা একটা অনির্ণয় আকার। 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান কত আসে 1 আসে। সেটা আমাদের নাম্বার 6 সূত্রটা বলছে সূচক সংক্রান্ত। তারপরে দেখো এক্স ইনভার্স মানে 1/x, পাওয়ার যদি -1 থাকে 5⁻1 সেটা দ্বারা কি বোঝাচ্ছে 1/5। এটার উচ্চারণ কিভাবে আমরা করব 5 ইনভার্স সেটাকে আমরা কি লিখতে পারি 1/5। আচ্ছা, তারপরে দেখো পাওয়ারে যদি মাইনাস থাকে x⁻n বা আমাদের মনে করো আছে 7⁻³ তার মানে আমরা কি লিখতে পারবো 1/7³ পাওয়ারের নেগেটিভ মানে 1/পাওয়ারে পজিটিভ, পাওয়ারের নেগেটিভ মানে কি 1/পাওয়ার পজিটিভ। এরপরে দেখো x/y হোল টু দি পাওয়ার n সেটাকে আমরা যদি ভগ্নাংশের লব আর হর যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি আসে y/x, পাওয়ারটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মানে তোমার মনে করো আছে 3/5, এইটার হোল পাওয়ারে আছে হচ্ছে মনে করো 7, তাহলে তুমি যদি লিখতে চাও 5/3 তাহলে তোমার হোল পাওয়ার কি লিখতে হবে -7। এইটাই আমাদের 9 নম্বর সূত্রটা বলছে যে ভগ্নাংশ আকারে রাশির উপর হোল পাওয়ার আছে, তুমি যদি লব আর হর অদল বদল করে দাও বা ইন্টারচেঞ্জ করে দাও তাহলে পাওয়ারটার কি হয়ে যাবে চিহ্ন বদলে যাবে। হরে কখনোই 0 থাকতে পারবে না, কারণ 0 দ্বারা ভাগ করাটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে √x কে আমরা যদি সূচক আকারে লিখি তাহলে কি লিখতে পারবো x⁻½ তার মানে √7 বলতে আমাদের সূচকের মাধ্যমে লিখলে কি লিখতে হবে 7⁻½ √8 মানে কি 8 পাওয়ারে হাফ। ঠিক আছে, শুধু √ মানে হোল পাওয়ার হাফ বোঝাবে। আচ্ছা, আবার রুটের এই যে এখানে যদি কোনো সংখ্যা থাকে তাইলে হচ্ছে তততম রুট, মানে তোমার যদি এরকম থাকে কোথাও তাইলে এই যে √7x মানে কি x⁻1/7, তাহলে তোমার যদি এরকম থাকে √3 সেটাকে যদি সূচক আকারে লিখতে চাও তাহলে লিখতে হবে 5⁻1/3। এটা আমাদের 11 নম্বর সূত্রটা বলছে। এখানে দেখো √m আবার x⁻n এর √m, তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই যে যততম রুট সেইটা সূচকের হরে যাবে আর এমনিতে পাওয়ারে যেটা আছে সেটা যাবে উপরে। অর্থাৎ এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে চাই, মনে করো তোমার আছে হচ্ছে √7 3⁴, তাহলে তোমাকে কি লিখতে হবে এটাকে যদি একদম রুট চিহ্নটা সরায়া যদি সূচক আকারে শুধু প্রকাশ করতে চাও তাহলে 4টা তো যাবে লবে আর কততম রুট 7তম রুট, তাহলে 7টা যাবে এখানে এরকম। আরেকটা যদি উদাহরণ দেখতে চাও, এখানে মনে করে আছে a³ আর এই জায়গায় আছে হচ্ছে 4, তাহলে আমাদের এই ক্ষেত্রে a³, তাই না, এই যে 3টা যাবে লবে আর কততম সূচক 4th রুট বা 4তম, তাহলে আমাদের হবে a⁻3/4, মানে যেটা a³ আছে সেটা গেল কিউবে 3 লবে আর এই যে যততম ঘাত বা সূচক এই 4টা নিচে যাবে, মানে 1/4 দ্বারা এটাকে মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের এই সূত্রগুলো যদি মনে থাকে, কারণ লগারিদম আর সূচক হচ্ছে ভাইস ভার্সা, একটা আরেকটার বিপরীত টাইপের অনেকটা, তাহলে আমাদের সূচক সংক্রান্ত যদি এই সূত্রগুলো মনে থাকে তাহলে আমাদের কিন্তু লগারিদম সম্পর্কিত ক্যালকুলেশন করতে গেলে অনেক সুবিধা হবে। আচ্ছা, সূচকের বেশ কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। দেখো
বলছে কি বি যদি একটা পজিটিভ সংখ্যা হয় শূন্যর থেকে বড় মানে পজিটিভ কিন্তু 1 না, পজিটিভ মানে একটু শূন্য থেকে বড় কিন্তু 1 ব্যতীত যদি একটা ধনাত্মক সংখ্যা হয় আর বি টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই থাকলে এটা থেকে আমরা কি করতে পারবো, এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারবো। এই 1 নং সূত্রটা আমাদের কি বলছে, মনে করো তোমার আছে 5 টু দি পাওয়ার এম সমান আছে 5 টু দি পাওয়ার এন, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবা, এম ইকুয়াল টু এন। এটাই আমাদের 1 নং সূত্র বলছে যে ধনাত্মক কিন্তু 1 না, 1 বাদে ধনাত্মক কোনো সংখ্যার যে দুইটা পাওয়ার সমান তার মানে পাওয়ারের সংখ্যাগুলো পরস্পর সমান হয়ে যাবে, এটাই বলছে। তারপর কি বলছে দেখো এ একটা ধনাত্মক সংখ্যা বি একটা ধনাত্মক সংখ্যা এক্স শূন্য না এমন একটা সংখ্যা, সেক্ষেত্রে যদি আমাদের এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হয় তাহলে এ সমান কি লিখতে পারবো, বি সমান এ সমান বি লিখতে পারবো। মানে এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে দেখো, এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে 3 টু দি পাওয়ার 5 ওই পাশেও মানে পাওয়ারে সেম থাকলে বেজেরগুলো পরস্পর সমান হয়ে যাবে, পাওয়ারে সেম থাকলে বেজেরগুলো পরস্পর সমান হয়ে যাবে, মানে 3 টু দি পাওয়ার 5 এই ক্ষেত্রে ওই পাশেও এই দুইটা সমান মানে এই যে বেজের 3 আর 3 সমান। কিন্তু বেজে যাই থাকুক তোমার হচ্ছে পাওয়ারে 0 থাকা যাবে না, মানে এই যদি এরকম হয় যে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ কি 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0 প্রত্যেকের মানই 1, তার মানে কি 3 ইকুয়াল টু 5 লিখতে পারবো না, এই সূত্র বলছে পাওয়ারে 0 থাকলে এই কথাটা হবে না, পাওয়ারে 0 থাকলে এই কথাটা হবে না, বুঝতে পারছো। এ বি দুইটাই পজিটিভ কিন্তু পাওয়ারে কি না 0 না, এরকম ক্ষেত্রে যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হয় মানে পাওয়ার দুইটা যদি সমান হয় তাহলে বেজের সংখ্যাগুলো অবশ্যই সমান হইতে হবে। পাওয়ারে যদি শূন্য বাদে অন্য কোনো সংখ্যা থাইকা দুইটা সূচক রাশি সমান হয় তাইলে ওই সংখ্যা বা বেজের সংখ্যা দুইটা পরস্পর সমান হবে। আচ্ছা, তারপর আমাদের কি বলছে বি একটা পজিটিভ সংখ্যা কিন্তু 1 না, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি কোথাও 1 লেখা পাও তাহলে তোমার বুঝতে হবে এক্স ইকুয়াল টু 0, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে তোমার এক্স ইকুয়াল টু কী হবে 0 হবে। আরেকটা বৈশিষ্ট্য কি বি পজিটিভ এক্স নট ইকুয়াল টু 0, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাইলে বির মান অবশ্যই 1 হইতে হবে। এগুলো সূচকের কতগুলো বৈশিষ্ট্য আর কি, কখন আমরা পাওয়ার সমান লিখতে পারবো, কখন বেস সমান লিখতে পারবো, কখন আমরা সূচকের কোন জায়গায় কি হইলে সমান 1 আসবে, এই সংক্রান্ত কতগুলো বৈশিষ্ট্য। সূচক সম্পর্কিত কয়েকটা এমসিকিউ যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে নিই। বলছে 3 টু দি পাওয়ার থ্রাইস এক্স ইকুয়াল টু 1/3, তাইলে এক্স এর মান কত। দেখো এখানে কিন্তু তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো, 3 টু দি পাওয়ার থ্রাইস এক্স ইকুয়াল টু কি 1/3 মানে কি 3 এর পাওয়ারে -1। একটু আগে কিন্তু আমরা সূচকের বৈশিষ্ট্য ও সূত্রগুলোর দিকে দেখে নিছি, তাহলে দেখো তো 3 তার মানে আমাদের কি হবে পাওয়ার বা সূচকের সংখ্যাগুলো সমান হবে, থ্রাইস এক্স সমান হবে -1, তার মানে এক্স ইকুয়াল টু -1/3। আমাদের উত্তর হবে কিন্তু খ নাম্বার অপশনটা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা এমসিকিউ, 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 8 সমান 9 টু দি পাওয়ার 2y প্লাস 1, তাইলে ওয়াই এর মান কত। এখানে বেজে কত 3 তাই না, কিন্তু এই জায়গায় বেজে কি না 3 না, বেজকে যদি সেম বানাইতে পারি তাহলে কিন্তু পাওয়ার বা সূচকগুলো পরস্পর সমান হবে। তাহলে এখানে যেটা আছে সেইটাই থাকলো 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 8। ওইখানে দেখো তোমরা তো জানো 9কে আমরা কি লিখতে পারবো 3 স্কোয়ার, তারপরে পাওয়ারে কত আছে 2y প্লাস 1। তারপর যদি আমি একটু ডিটেলস দেখাই লিখতেছি 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 8 সমান, তোমরা তো জানো এরকম ক্ষেত্রে আমরা যে সূত্র একটু আগে দেখলাম পাওয়ার পর গুণ হয়ে যাবে, ব্র্যাকেট আকারে এইভাবে থাকলে পাওয়ার পর পরস্পর কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। আমাদের সূত্রটা কিন্তু এরকম ছিল, এক্স টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন থাকলে কি হয় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করো 3 টু দি পাওয়ার 4y প্লাস 2, তার মানে এখন আমাদের কি হবে দেখো
3 এর পাওয়ার আবার 3 এর পাওয়ার ওরা পরস্পর সমান। তার মানে আমরা কি লিখতে পারবো y + 8 সমান 4y + 2। তারপর যদি y গুলোকে বাম পাশে নিয়ে আসো, y থেকে আর 4টা y বাদ দিলে আমাদের থাকবে কি মাইনাসে 3টা y, আর 2 থেকে 8 যায় বিয়োগ হলে হয়ে যাবে -6। তাহলে এখান থেকে যদি -3 কে ওই পার নিয়ে ভাগ করে দাও, তোমাদের y এর মান কত আসে 2 আসে, তাই না? -6 কে -3 দ্বারা ভাগ করলে 2 আসে। তার মানে আমাদের এই এমসিকিউটার উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। ঠিক আছে, বেস দুইটাকে সমান বানাইলাম, তখন সূচক বা পাওয়ার দুইটা পরস্পর সমান হবে। তাহলে এই এমসিকিউটা আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা এমসিকিউ বলছে এইটা সমান 125, এর সমাধান কত, মানে এক্স এর মান কত। সমাধান বলতে কি বোঝাচ্ছে, এক্স এর মান কত। আচ্ছা, এখানে আছে কিন্তু √5, এখানে তো √5 না, 125। দেখো তো আমাদের 125 মানে কি, 125 মানে কিন্তু 5 × 5 × 5, 5 গুণ করলে 25, আবার 5 দ্বারা গুণ করলে কিন্তু 125 হয়ে যায়। আচ্ছা, তারপরে তো তোমরা জানো 5 মানে কি √5 × √5, আবার 5 মানে আবার √5 × √5, আবার 5 মানে কি √5 × √5। তাহলে আমাদের 125 মানে 3টা 5 এর গুণফল। কয়টা √5 এর গুণফল? 6টা। তার মানে 125কে তুমি √5 এর হোল পাওয়ার 6 লিখতে পারবা। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো, এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারবো √5 এর হোল পাওয়ার x + 3, ওই পাশে 125 আছে, ওইটাকে কিন্তু আমরা √5 এর হোল পাওয়ার 6 লিখতে পারবো। তাহলে দেখো একই জিনিসের পাওয়ার পরস্পর সমান মানে পাওয়ারগুলো পরস্পর সমান। তার মানে আমরা কি লিখতে পারবো x + 3 = 6। সুতরাং আমাদের x এর মান কি হচ্ছে 3 হচ্ছে। তার মানে 3 নং এমসিকিউটার উত্তর হবে কিন্তু গ নাম্বার অপশনটা। বুঝতে পারছো, বেজে একই বানায় নিলাম, তারপর পাওয়ারগুলো আমাদের পরস্পর কি হইলো সমান হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব 4 নম্বর এমসিকিউটা। দেখো কি বলছে, আমাদের বলছে 4⁴ সমান 64 পাওয়ার কত 1/y। জানতে চাইছে x⁴ বা x অনুপাত y বা x⁴। এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ কিন্তু আমাদের এরকম x⁴y, এটার উচ্চারণ এরকম। আচ্ছা, তাহলে দেখো এখানে তো বেজে আছে 4, এখানে বেজে আছে 64। আমাদের কাজ কি হবে 64কে 4 এর মাধ্যমে লেখা। তোমরা তো জানো 4³ মানে 64, তাই না? 4 × 4 × 4, 4 × 16, 4 × 16 = 64। তার মানে 64কে আমরা 4³ লিখতে পারি। তাইলে তো এখানে আমাদের কি হবে, আমাদের এখানে হবে কিন্তু 4⁴1/x সমান 4³ হোল পাওয়ার 1/y। আচ্ছা, তাইলে আমরা যদি এখানে গুণ করে ফেললে কি হবে, বাম পাশে তো যা আছে তাই থাকবে, উপরে কিন্তু এখানে দেখো পাওয়ারের উপর ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার, এরকম ক্ষেত্রে কিন্তু গুণ হয়। গুণ মানে শুধু লবকে গুণ। তার মানে আমাদের লিখতে হবে 4⁴3/y। তাহলে 4 এর উপর পাওয়ার, পাওয়ার দুইটা পরস্পর সমান। তার মানে আমরা কি লিখতে পারবো বলো তো, 1/x সমান 3/y, তাই না? পরে যদি আমরা আর গুণন করি, আর গুণন করলে কি লিখতে পারবো thrice x = y। তাইলে দেখো তো আমাদের তো চাইছে x⁴y, x⁴y মানে কিন্তু x/y, x⁴y মানে কি x/y। অনুপাতের পূর্ব রাশি বা প্রথম অংশটাকে লবে লিখতে হয়, উত্তর রাশি বা দ্বিতীয় অংশটাকে হরে লিখতে হয়। অনুপাতকে এটি ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, x/y সমান কি 1/3। তার মানে তুমি যদি অনুপাত আকারে লিখো x⁴y সমান 1:3। আমি একটু ভেঙে দেখাই দিলাম, তাহলে আমাদের এটার উত্তর কিন্তু ক নাম্বারটার সাথেই মিলতেছে। বুঝতে পারছো পুরো অঙ্কটা আমরা কিভাবে করলাম? আচ্ছা,
তারপর দেখো তো 5 নাম্বারটা আমাদের একটা সমীকরণ দিয়ে দিছে সূচকের মাধ্যমে, তারপর বলছে সমীকরণটা সমাধান কোনটা, এক্স এর মান কোনটা তোমাদের কাছ থেকে জানতে চাইছে। তাহলে এখানে কিন্তু আবার একটু ঝামেলা আছে। কি সেই ঝামেলা? দেখো এই জায়গায় কিন্তু আমাদের আছে কত, 4 এর পাওয়ার, এখানে আছে 3 এর পাওয়ার। তার মানে কি দাঁড়াইলো, আমাদের কিন্তু দুই পাশের বেজ সেম না, এবং সেম বানানো হয়তো সম্ভব হবে না। কেন? এখানে আছে 4 এর পাওয়ার, এখানে আছে 3, 4 আর 3 তো জীবনে সমান হবে না, তাই না? তাহলে এরকম ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? দেখো আমাদের এইটাকে একটু লিখে নিতে হবে। এই জায়গায় তো আমাদের আছে 4, পাওয়ারে আছে x-4। আচ্ছা, এইখানে দেখো তো আমাদের কি আছে, 3 আছে, আর পাওয়ারে আমরা একটা 2 কমন নিতে পারি, তাই না? পাওয়ার থেকে যদি একটা 2 কমন নিই তাহলে থাকে কি, x-4। পাওয়ারে 2 এবং x-4 গুণ অবস্থায় আছে। তার মানে কি দেখো, 4 টু দি পাওয়ার x-4, এই জায়গায় কিন্তু আমরা এরকম লিখতে পারি 3 স্কয়ার হোল পাওয়ার x-4, তাই না? আমরা তো জানি যে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে এরকম হবে, তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি। এখন দেখো আমাদের কি হচ্ছে, 4 টু দি পাওয়ার x-4 সমান 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কিন্তু 9 টু দি পাওয়ার x-4। আচ্ছা দেখো তো ওর পাওয়ার যা, ওর পাওয়ারও তাই, তার মানে কিন্তু ওরা পরস্পর সমান হবে না। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো 4 টু দি পাওয়ার x-4, 9কে যদি বাম পাশে নিয়ে আসি নিচে হবে 9 টু দি পাওয়ার x-4 ইকুয়াল টু কী হবে, 1। তারপর দেখো এদিকে জায়গা নেই দেখে আমি এদিকে দেখাচ্ছি, এটাকে কিন্তু আমরা হোল পাওয়ার লিখতে পারবো, তাই না? ওর পাওয়ার যা, ওর পাওয়ার তাই, সেই জন্য আমরা এটাকে কি লিখতে পারবো, 4/9 হোল পাওয়ার x-4। ডান পাশে আছে কি 1, তাই না? কিন্তু তোমার যদি 4/9 এর পাওয়ার থাকতো তাহলে পাওয়ার সমান লিখতে পারতাম। তাহলে 1কে তো আমরা এরকম লিখতে পারি, 4/9 এর হোল পাওয়ার 0 লিখতে পারি। কিন্তু হোল পাওয়ার কেন 0 লিখতে পারি? কারণ পাওয়ার 0 হইলে সেটার মান 1 হয়। শূন্যবাদে কোনো সংখ্যার পাওয়ার 0 হইলে সেটার মান কি হয়, 1 হয়। তাহলে বাম পাশের বেস যা, ডান পাশের বেসকেও সেই রকম বানাইলাম। তার মানে এখানে আমাদের কি হবে, পাওয়ার দুইটা সমান হবে বা সূচক দুইটা সমান হবে। x-4 এর মান হবে 0, তার মানে আমাদের x এর মান হবে হচ্ছে 4, অর্থাৎ এই এমসিকিউটার উত্তর হবে কিন্তু ক নাম্বারটা। তাহলে দেখো বেস যদি সেম না হয় এভাবে ভাগ আকারে আইনা পরে এই পাশের বেস যা, ওই পাশে বেসে 0 পাওয়ারে লিখলেই হয়ে যাবে। তখন তুমি পাওয়ারগুলো সমান লিখা এক্স এর মান বের করতে বললে এক্স এর মান কিন্তু ইজিলি বের করতে পারবা। এরপরে এমসিকিউটা দেখো, y টু দি পাওয়ার y হোল পাওয়ার √y সমান কি, y√y হোল পাওয়ার y হইলে √y সমান কত? এটা কিন্তু বিশেষ করে কলেজ অ্যাডমিশন, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, এগুলোতে খুব বেশি পরিমাণে আসে এটা এমসিকিউটা। দেখো তাহলে আমরা যদি এটাকে আগায় যাই, বাম পাশে যা আছে সেইটাকেই রাখলাম, y টু দি পাওয়ার y হোল পাওয়ার কত, √y। ডান পাশে আমরা একটু সরল করি, ডান পাশে আমাদের রুটের আছে y, ভিতরে কি y ইন্টু √y। এখানে ভিতরে আছে y টু দি পাওয়ার y, এখানে দেখো ভিতরে কি আছে y ইন্টু √y। তাহলে আমরা কিন্তু √y কে y টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাই না? আর বাইরে কত আছে, y আছে। ওকে, তারপর যদি আমরা আরও আগায় যাই, এখানে আছে y টু দি পাওয়ার y হোল পাওয়ার √y। এখানে দেখো পাওয়ার নাই মানে পাওয়ার কিন্তু 1, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে তুমি এই জায়গায় যদি একবারে যোগ করে ফেলো, 1 এর সাথে হাফ যোগ হবে, বেস সেম, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে 1 এর সাথে হাফ যোগ করলে 3/2, 1 এর সাথে হাফ যোগ করলে 3/2, তার মানে আমরা কি লিখতে পারবো, y টু দি পাওয়ার 3/2 হোল পাওয়ার কত, y। আচ্ছা, তারপর তো আমরা এই যে পাওয়ারগুলো কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারি। আমাদের কিন্তু এই যে এরকম a টু দি পাওয়ার m হোল পাওয়ার n,
এটা করলে হবে কি a টু দি পাওয়ার mn। আবার যদি a টু দি পাওয়ার n হোল পাওয়ার m থাকে তাইলেও কিন্তু a টু দি পাওয়ার mn। বুঝতে পারছো? তার মানে যে ব্র্যাকেটের ভিতরে যে পাওয়ার আর একদম হোল পাওয়ার তাদেরকে পরস্পর বিনিময় করা যাবে। তাহলে আমরা যদি এখানে বিনিময় করি তার মানে দেখো তো আমরা কি লিখতে পারতেছি, y টু দি পাওয়ার y হোল পাওয়ার রুট ওভার y। এখানে কি করলাম, ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ারটাকে আমরা বিনিময় করে ফেললাম বা অদল বদল বা ইন্টারচেঞ্জ করলাম, y টু দি পাওয়ার y হোল পাওয়ার 3/2। এখন দেখো তো y টু দি পাওয়ার y ওর হোল পাওয়ার রুট ওভার y টু দি পাওয়ার y ওর হোল পাওয়ার 3/2। তাহলে বেজ হিসেবে তুমি যদি y টু দি পাওয়ার y চিন্তা করো, উভয় পাশে বেজ সেম, তার মানে ঘাত বা পাওয়ার বা সূচক দুইটা কি হবে, সেম হবে। তার মানে আমরা রুট ওভার y সমান কি লিখতে পারবো, 3/2। আমাদের কোন অপশনে 3/2 আছে, ঘ নাম্বার অপশনে। তার মানে এমসিকিউটার উত্তর কিন্তু ঘ নাম্বারটা। এখন আসো লগারিদম সম্পর্কে। স্কটল্যান্ডের গণিতবিদ বা ম্যাথমেটিশিয়ান জন নেপিয়ার, যার জন্ম হচ্ছে 1550 সালে, মৃত্যু 1617 সালে, উনি লগারিদমটা সর্বপ্রথম আবিষ্কার করছে। ঠিক আছে? তাহলে সূচক আর লগারিদমের মধ্যে যে সম্পর্কটা, একটা থেকে আরেকটাতে যে কনভার্ট হয়, সেই সূত্রটা আমাদের কি দেখো, তোমার যদি একটা সূচক সমীকরণ থাকে বি টু দি পাওয়ার n ইকুয়াল টু a, যেখানে বির পরিচয় কি, বি গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি ধনাত্মক, কিন্তু 1 বাদে যদি কোনো একটা ধনাত্মক সংখ্যা b যার পাওয়ার n ইকুয়াল টু a হয়, তাহলে সেটাকে লগে কনভার্ট করলে কি হবে, n ইকুয়াল টু লগ বি বেসড a। সূচক থেকে লগে কনভার্ট, আবার লগ থেকে সূচকে কনভার্ট ফেরত আসা, সেটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাইলে এই যে বি যেটা, সেটাকে আমাদের কি বলা হয়, লগের ভিত্তি বা ইংরেজিতে বেস বলা হয়। আর লগ হয়েছে লগারিদমের সংক্ষিপ্ত রূপ, ইংরেজি বানানের প্রথম 3টা অক্ষর শুধু লেখা হয়। তাহলে তোমার এই রিলেশনটা মনে রাখতে হবে। তোমার যদি থাকে বি টু দি পাওয়ার n সমান a, এটাকে তুমি যদি লগে কনভার্ট করো, তাহলে দেখো একটু খেয়াল রাখতে হবে, সূচকের বেস কত, বি, তোমার লগের বেসও হবে বি। তাহলে মনে রাখো অনেক সহজ না, সূচকের বেস যেইটা লগের বেসও সেইটা, সূচকের বেস যেইটা লগের বেসও সেইটা। সূচকের অপর পাশে যেইটা লগের সাথে, সেটাকে আমরা আর্গুমেন্ট বলি, লগের সাথে হবে সেইটা। সূচকের বেস যা লগের বেস তা, সূচকের অপর পাশে যেইটা লগের সাথে, সেটাকে আমরা কি বলি, আর্গুমেন্ট বলি, লগের সাথে হবে সেইটা। সূচক যেটা বা পাওয়ার বা ঘাত যেটা লগের অপর পাশে, তুমি এদিকে লিখতে পারো বা এখানে যেহেতু বাম পাশে লেখা আছে এক পাশে লিখলি হইল। তাইলে আমাদের সূচক রাশি থেকে লগে কনভার্ট করার নিয়ম হচ্ছে এটা। বি টু দি পাওয়ার n সমান a, তাহলে তুমি n সমান লগ বি বেসড a লিখতে পারবা। তাহলে আমরা যদি অন্য একটা সংখ্যার মাধ্যমে চেক করি বা কীভাবে লিখব, 3 টু দি পাওয়ার 5 সমান তোমার আছে হচ্ছে 243। 3 টু দি পাওয়ার 5 সমান কি হয়, 243। তাহলে এটাকে তুমি যদি লগে কনভার্ট করো, তোমাকে কিভাবে লিখতে হবে, সূচকের বেস কত, 3, তাহলে তোমার লগেরও বেস হবে 3, লগেরও বেস কি হবে, 3 হবে। সূচকের অপর পাশে কত, 243, তোমার লগের আর্গুমেন্ট হবে 243। তারপর সূচক কত, 5, তোমার লগের অপর পাশে, ওই পাশে লিখো বা ইকুয়াল টু এই পাশে বাম পাশেও লিখতে পারতা, লগের অপর পাশে হবে সূচকটা, মানে সূচক কত, 5, তাইলে লগের অপর পাশে হবে 5। আবার অনুরূপভাবে যদি তুমি লগকে সূচকে কনভার্ট করতে চাও, তাহলে একই ধরনের কাজই করতে হবে। সেরকম যদি আমরা একটা করি, মনে করো আমাদের আছে লগ 2 ভিত্তিক 7 ইকুয়াল টু x, এটাকে তুমি যদি সূচকের মাধ্যমে কনভার্ট করতে চাও, লগের বেস 2, তাহলে তোমার সূচকের বেসও হবে 2, লগের অপর পাশে যেইটা সূচকে বসবে সেইটা, আর লগের সাথে বা আর্গুমেন্ট যেইটা সূচকের অপর পাশে বসবে সেইটা।
তাহলে এটা হচ্ছে আমাদের বোথ ইমপ্লাইজ, মানে এটার থেকে ওইটা লিখতে পারবো, ওইটার থেকে এটা লিখতে পারবো। এবং জিনিসটা মনে রাখতে হবে, আমরা একটা সংখ্যার উদাহরণের মাধ্যমেও এটার থেকে এটাতে কনভার্ট, ওইটার থেকে ওইটাতে কনভার্ট দেখাই দিলাম। এই কনভার্টটা কিন্তু লগারিদমের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, ভালো করে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখন দেখো আমরা একটা এমসিকিউ সলভ করি। 7 নম্বর এমসিকিউটা, লগ এক্স বেসড 9 ইকুয়াল টু 2 হইলে এক্স সমান কত। তাহলে আমাদের কিন্তু লগের যে সমীকরণটা আছে এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি, লগের বেস যা সূচকের বেসও কিন্তু তা, লগের অপর পাশে যা সূচকে তা লিখতে হয়, আর লগের সাথে বা আর্গুমেন্ট যেটা সূচকের অপর পাশে সেইটা। তার মানে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 9 হচ্ছে। তাহলে তোমরা তো ইজিলি বুঝতে পারতেছ এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তার মানে এক্স ইকুয়াল টু কী হবে, +-3। এক্সের অবস্থান কোথায়, এক্সের অবস্থান কিন্তু লগের বেইজে। আমরা কিন্তু একটু আগেই লগারিদমের সংজ্ঞায় দেখছিলাম, লগের বেজ হওয়া লাগে >0 কিন্তু 1 ব্যতীত। লগের বেজ 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারে। তার মানে তোমার এখানে এক্স এর মান -3 কি না, গ্রহণযোগ্য না। তাহলে আমাদের নিতে হবে শুধু এক্স ইকুয়াল টু 3। তাহলে এটা আমাদের উত্তর হবে কি 3 হবে। লগের বেসের কিন্তু সীমাবদ্ধতা আছে, আর্গুমেন্টেরও সীমাবদ্ধতা আছে। আমাদের লগারিদম সম্পর্কিত যে বিস্তারিত যে ক্লাসগুলো একদম বইয়ের সব কিছু, সেখানেও কিন্তু এগুলোর প্রমাণ আমরা করে দিছি। সেখান থেকে যদি দেখে নেও তাহলে আবার মনে পড়বে কেন হচ্ছে। এমনিতে তো আমি বললামই, বাট কেন হচ্ছে সেটা প্রমাণ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। আমাদের ক্লাসগুলোতে ফুল লেন্থ যে ক্লাসগুলা সেগুলোতে কিন্তু এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর এমসিকিউটা, লগ এক্স বেসড 1/9 সমান -2 হলে এক্স এর মান কত। তাহলে এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি, লগের বেস যা সূচকেও তা, লগের অপর পাশে যা সূচকে বসবে তা, আর লগের আর্গুমেন্ট বা সাতের সংখ্যাটা যাবে সূচকের অপর পাশে। তারপর দেখো তোমরা তো জানো সূচকের নেগেটিভ মানে কি, 1 সূচকে পজিটিভ ইকুয়াল টু কত, 1/9। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, আর গুণন করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তার মানে এক্স ইকুয়াল টু +-3। এক্স কোথায় বসে আছে, সূচকের বেজে। তার মানে এক্স এর মান কি হবে না, নেগেটিভ নিতে পারবো না, শুধু পজিটিভটা নিতে পারবো। তার মানে এমসিকিউটার উত্তর কিন্তু আমাদের ক নাম্বারটা হচ্ছে। বুঝতে পারছো, এই সমীকরণটাকে আমরা কি করছি, সূচকে কনভার্ট করছি, তারপর এক্স এর মানটা পেয়ে গেছে। আচ্ছা, আরেকটা দেখো 9 নাম্বার, এরকম দিয়ে দিছে লগ বেজে √27 আর আর্গুমেন্ট বা সাথে এক্স ইকুয়াল টু এত হইলে এক্স এর মান কত। আচ্ছা, এখানে দেখো এই যে এইটাকে কিন্তু আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি, তাই না? তোমরা তো জানো মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, 3 দুগুণে 6 যোগ 2 8/3। এই জিনিসটা মানে কি, 8/3। এইটা যেই কথা 8/3 একই কথা। তাইলে আমরা যদি এই যে লগের যে সম্পর্কটা দিয়ে দিচ্ছি এটাকে যদি সূচকে কনভার্ট করি, লগের বেজ যা সূচকের বেজও তা, লগের বেজে 27, তার মানে সূচকে আসবে 27। লগের অপর পাশে কি মিশ্র ভগ্নাংশ ছিল, আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে 8/3 লিখতে পারলাম। তাহলে আমাদের কিন্তু সূচকে আসবে 8/3। লগের আর্গুমেন্ট বা সাতের সংখ্যাটা কত, এক্স। তাহলে আমাদের সূচকের অপর পাশে লিখতে হবে এক্স। তাহলে দেখছো এক্স এর মান কিন্তু এটাকে সরল করলেই হবে। ওরা কি এরকম আকারে রাখছে না, ওরা রুট চিহ্নটা সরাই দিছে। আমরা তো জানি রুট মানে হোল পাওয়ার হাফ, তাই না? তাহলে 27 এর হোল পাওয়ার হাফ করতে হবে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু একটু ঝামেলা আছে। 27কে আমরা 3 কিউব লিখতে পারি। 27কে আমরা কি লিখতে পারি, 3 কিউব। 3 × 3 9 ইন্টু আরেকটা 3 27। আর রুটকে আমরা কি লিখতে পারি, হোল পাওয়ার হাফ। আবার বাইরে পাওয়ার কি আছে, 8/3। যেহেতু সমীকরণ এখানে আমরা ইমপ্লাস চিহ্ন দিয়ে দিলাম ইকুয়াল টু এক্স। তার মানে আমরা এক্সকে বাম পাশে লিখে ফেলি। এক্স এর মান কত হচ্ছে দেখো তো, তোমরা তো জানো এই পাওয়ার গুণ হবে। তার মানে কি
3/2 হোল পাওয়ার 8/3। তার মানে আবার পাওয়ার পাওয়ার গুণ হবে। তার মানে আমরা কি লিখতে পারবো 3/2 ইন্টু 8/3। এখানে আবার কাটাকাটি যায়, তাই না? 3-এর সাথে 3 কাটাকাটি যায়, 2 যায় এখানে 4 বার। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে 3/4 দাঁড়াচ্ছে। সরল টরল করলে x এর মান কি পাইতেছি 3/4। আরেকটা এমসিকিউ দেখো, আমাদের কি বলছে log 2√5 বেজে আর্গুমেন্টে 400 ইকুয়াল টু x হলে x এর মান কত? আচ্ছা, তার মানে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এটাকে সরল করতে হবে। এটাকে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে সরল করব? ইচ্ছাগুলো তোমরা সূচকে কনভার্টও করে নিতে পারো, কারণ লগের সূত্রগুলো তো এখন আমরা আসি না, একটু পরে আসবে। তাহলে এটাকে যদি সূচকে কনভার্ট করো তাহলে তোমাদের কি হবে, লগের বেজ যা সূচকের বেজও তা। লগের অপর পাশে x, তাহলে এখানে সূচকে হবে x, আর এই জায়গায় আছে কত 400। এখন তোমাকে যেই কাজ করতে হবে 400কে 2√5 এর পাওয়ার আকারে লিখতে হবে। দেখি লিখতে পারি কি না। লিখতে পারলেই তো হয়ে যাওয়ার কথা, আর মনে হচ্ছে পারা যাবে, তার অঙ্ক ওইভাবে বানিয়ে দিত না। তো আমরা একটু কষ্ট করে ভাঙায় দেখি 2 আর √5 এর মাধ্যমে 400কে কীভাবে লিখতে পারি। 400 মানে কি দেখো তো, 2 গুণ 5 যদি লিখো, 5 দুগুণে কত হয় 10 হয়, আরও বাকি আছে কত 40, তাই না? 5 দুগুণে 10 লিখে ফেলছে, আরও 40। 40 মানে কি 2 গুণ 5 এরকম হয়। দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10 100 গুণ 4, তাতে আমাদের কত আসতেছে 400। তাহলে দেখো তো 2 কয়টা, 2 আসতেছে কিন্তু 4টা, 5 আসতেছে কয়টা 2টা। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে 2⁴ ইন্টু 5 এর স্কোয়ার। তারপর দেখো তো 2⁴ 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে কিন্তু √5 এর পাওয়ার 4। 5 স্কোয়ার মানে কি 5 ইন্টু 5, একটা 5 মানে আবার √5 ইন্টু √5, বুঝছো? 5 ইন্টু 5 মানে কি √5 চারটা √5 মিলা 2টা 5 হয়। তার মানে আমাদের এরকম হয়। দেখো তো একটা ব্র্যাকেটে যদি লিখি 2√5 হোল পাওয়ার কিন্তু 4 হচ্ছে। তার মানে এখানে আমাদের কি হইল 2√5 হোল পাওয়ার x, আর 400কে কি লিখতে পারি 2 ইন্টু √5 হোল পাওয়ার 4। তাহলে দেখতে পাচ্ছ বেজ সমান। তার মানে আমরা কি লিখতে পারি x এর মান 4 লিখতে পারি। উত্তর হচ্ছে কিন্তু আমাদের খ নাম্বার অপশন। এরপর দেখো আরেকটা এমসিকিউ, আমাদের কি বলছে লগ বি বেসড এ। লগের বেজে কি বি, আর্গুমেন্টে কি এ, তারপর বেজের উপর কতগুলো শর্ত দিয়ে দিচ্ছে। আমরা তো জানি বেজ হচ্ছে ধনাত্মক একটা সংখ্যা 1 বাদে। ধনাত্মক মানে কি গ্রেটার দেন 0, ধনাত্মক মানে কি গ্রেটার দেন 0, কিন্তু 1ও তো গ্রেটার দেন 0, কিন্তু 1 হবে না। লগের বেজে 1 বাদে যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারে। তাহলে দেখো তো বেজ বি গ্রেটার দেন 0, হ্যাঁ সত্য কথা। বেজ 0-এর সমান হইতে পারে না, হ্যাঁ সত্য কথা। বেজ 1-এর সমান হইতে পারে না, এইটাও সত্য কথা। তার মানে আমাদের এইটার উত্তর কিন্তু ঘ নাম্বার অপশনটাই হচ্ছে। এরপর দেখো একটা এক কথায় উত্তর, আমাদের বলছে লগারিদম কত প্রকার। তাহলে এটার আনসারটা কি হবে? আমরা কিন্তু জানি লগারিদম 2 প্রকার, তাই না? তোমাদের আরেকটু মনে করে দেওয়ার জন্য, লগারিদমের বেজ যদি 10 হয় তাহলে সেটাকে আমরা কি বলি সাধারণ বা কমন লগারিদম, তাই না? আরেকটা হচ্ছে লগারিদমের বেজ যদি ই হয় তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদম, যেটাকে আমরা আবার বেজ 10 হইলে বেজ কিন্তু না লিখলেও হয়। লগের বেজ যদি কিছু লেখা না থাকে বেজ 10।
আর বেজে যদি ই থাকে সংক্ষেপে সেটাকে ln অফ এক্স বা লন এক্সও বলতে পারো, দুইটাই লেখা যায়। তাহলে আমাদের এটার উত্তর কি হবে? লগারিদম কত প্রকার? দুই প্রকার। লগারিদম কত প্রকার? দুই প্রকার। আচ্ছা, তারপর দেখো সাধারণ লগের ভিত্তি কত? সাধারণ লগ বা কমন লগ, তার বেজ বা ভিত্তি কত? 10, তাই না? সাধারণ লগের বেজ বা ভিত্তি কত? 10। আর স্বাভাবিক, যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল লগের ভিত্তি কত? মাত্রই তো আমরা দেখে নিলাম, ন্যাচারাল লগের ভিত্তি হচ্ছে একটা অমূলদ সংখ্যা ই। একটা অমূলদ সংখ্যা ই হচ্ছে স্বাভাবিক লগের বেজ বা ভিত্তি। তারপর দেখো তো আমাদের আরেকটা এক কথায় উত্তর, লগ এক্স বেসড এ ইকুয়াল টু বি হইলে এ কে কি বলা হয়? এখানে এই যে লগের সাথে যে একটা সংখ্যা এ, সেটাকে কি বলা হয়? একে কি বলা হয়? আর্গুমেন্ট। একে কি বলা হয়? আর্গুমেন্ট। একে কি বলা হয়? লগের আর্গুমেন্ট বলা হয়। এরপর দেখো আরেকটা এমসিকিউ আমাদের হচ্ছে লন এক্স এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? যদিও এখানে দরকার নাই, তাও আমরা জানি কিন্তু লন এক্স এর পূর্ণ রূপ কি? লগের বেজে ই আর আর্গুমেন্ট এক্স। বেজে ই হইলেই সংক্ষেপে ln এক্স বা লন এক্স লেখা হয়। আচ্ছা, তাহলে এক্সটা হচ্ছে আর্গুমেন্ট। লগের আর্গুমেন্টের ক্ষেত্রে কোনটা সঠিক? আমরা কিন্তু আর্গুমেন্টের যখন বৈশিষ্ট্য বিস্তারিত ক্লাসগুলোয় পড়ছি, তোমাদের সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তাহলে সেখান থেকে কিন্তু আমরা জানি লগের আর্গুমেন্ট অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা হইতে হবে, শূন্য হওয়া যাবে না, ঋণাত্মকও হওয়া যাবে না। কেমন হইতে হবে? ধনাত্মক। ধনাত্মক মানে কি? গ্রেটার দেন 0। লগারিদমের বেজ এবং আর্গুমেন্টের ক্ষেত্রে এটা মনে রাখবা, লগের যে বেজ সেটা কি? একটা ধনাত্মক সংখ্যা কিন্তু 1 ব্যতীত। আর লগের যে আর্গুমেন্ট সেটা কি? অবশ্যই ধনাত্মক সংখ্যা, সেটা 1ও হইতে পারবে, কিন্তু বেজে ধনাত্মক 1 বাদে আর্গুমেন্টে যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারবে। এরপর দেখো লগারিদম সংক্রান্ত সবগুলা সূত্র একসাথে। তো প্রথম সূত্রটা কি বলছে? বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ হইলে এন ইকুয়াল টু লগ বি বেসড এ। এটা তো আমরা একটু আগে দেখে নিলাম, সেটা হচ্ছে সূচকীয় সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করার যে নিয়মটা, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়। আমরা বেশ কয়েকটা প্র্যাকটিসও করছি। 2 নম্বরটা আমরা অলরেডি দেখে ফেলছি। লগারিদম দুই প্রকার, লগের বেজি হইলে স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম বলা হয়, তখন সেটাকে সংক্ষেপে ln এক্স বা লন এক্স লেখা হয়। আর লগের বেজে 10 হইলে সাধারণ বা ইংরেজিতে কমন লগারিদম বলা হয়, তখন বেজ 10 না লিখলেও হয়। 3 নং থেকে আমাদের কিন্তু সবগুলো সূত্র মনে রাখলে তো অবশ্যই ভালো, বাট এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, তারপরে হচ্ছে 11 নাম্বার, এগুলো কিন্তু আমাদের অঙ্কে বেশি বেশি দরকার লাগে। আর 3টা বাকি থাকে, ওই 3টাও বাকি রেখে কি করবো? ওই 3টাও মনে রাখতে হবে। আচ্ছা, 3 নাম্বারটা আমাদের কি বলছে? মানে যেগুলোতে আমি গোল দাগ দিছি, এই 6টা একটু বেশি বেশি লাগে। তোমার মোটামুটি বইয়ে যেগুলো অঙ্ক করা লাগবে সবগুলো এইগুলো দিয়ে হয়ে যায়। তারপর ওইগুলো মনে রাখলে তো ভালো। আমি অবশ্য এমসিকিউ এমনভাবে সেট করছি যে ওইগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাকে কি বলছে? বেস যেটাই হোক অবশ্যই শর্ত মাইনে 1-এর লগারিদম সবসময় 0 হবে। যে তোমার বেজে আছে 7, বাট কার লগারিদম বের করতে যাচ্ছ? 1-এর লগারিদম, তাহলে এটার মান কি আসবে? 0 আসবে। সবগুলো সূত্র কিন্তু আমাদের বিস্তারিত ক্লাসগুলোয় প্রমাণ করে দেওয়া আছে, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টও দেওয়া থাকবে। বেস যেই সংখ্যাই হোক শর্ত মাইনেই হইতে হবে, 1-এর লগারিদম অবশ্যই 0 হবে। 4 নম্বরটা কি বলছে? বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে সেটার মান হয় হচ্ছে 1। লগের বেজে 5, আর্গুমেন্টও 5, মান হচ্ছে 1। এটা আমাদের 4 নম্বর সূত্র। তারপর 5 নম্বর কি বলছে? গুণফলের লগারিদমকে আমরা লগারিদমের যোগফল আকারে লিখতে পারি। মনে করো তোমার আছে হচ্ছে লগ 2/3
ভিত্তিক আছে হচ্ছে মনে করো 15। এটাকে এই সূত্র কি বলে, আর্গুমেন্টে দুইটার গুণফল আছে, তাহলে তুমি ওইটাকে দুইটা লগারিদম লিখতে পারবা, আর্গুমেন্টে যাদের গুণফল তাদেরকে আলাদা আলাদাভাবে লিখতে পারবা। মানে যে log 2 বেস 15 মানে log 2 বেসড 15কে কিন্তু আমরা 3 into 5 লিখতে পারবো। পরে এখানে গুণ আছে, এটাকে তুমি যোগ আকারে লিখতে পারবা। লিখতে পারবো হচ্ছে log 2 বেসড 3 প্লাস log 2 বেসড 5। আমরা বলি যে গুণফল আকারে থাকলে ওদেরকে যোগ আকারে লেখা যায়, গুণ থেকে যোগে লেখা যায়, গুণ থেকে যোগে লেখা যায়। 6 নম্বরটা অনুরূপ ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লেখা যায়। তার মানে তোমার মনে করা আছে log a ভিত্তিক 7/3, তুমি এটাকে কি লিখতে পারবা, log a বেসড 7 মাইনাস log a বেসড 3। আমাদের এই যে ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়। তারপর দেখো 7 নম্বরটা কি বলছে, আর্গুমেন্টের পাওয়ার থাকলে সেটাকে লগের সামনে এনে লেখা যায়। মনে করো তোমার আছে log 2 বেসড 5 টু দি পাওয়ার 7, তাহলে এখানে আমাদের বেজে 2, আর্গুমেন্টে 5, আর্গুমেন্টের পাওয়ারে আছে 7, সেই আর্গুমেন্টের পাওয়ারটাকে তুমি সামনে এনে লিখতে পারবা। 7 ইন্টু log 2 বেসড 5। আমাদের 7 নম্বর সূত্রটাই তাই বলা আছে। তারপর 8 নম্বরটা কি বলছে দেখো, দুইটা লগের গুণফল, দুইটা লগের গুণফল মানে এরকম আমি এখানে একটা অন্য একটা মাধ্যমে লিখে দিচ্ছি, log 2 বেসড 5 ইন্টু log আছে 5 বেসড 7। দেখো একটার আর্গুমেন্টে আর আরেকটার বেজে যদি একই থাকে, একটার আর্গুমেন্টে আরেকটার বেজে যদি একই থাকে, ওই দুইটা লগের গুণ করার ক্ষেত্রে এটা মিশা তুমি লিখতে পারবা log 2 বেসড 7। দেখো একটার আর্গুমেন্ট আছে 5, আরেকটার বেজে আছে 5, ওদের গুণ করার ক্ষেত্রে এই দুইটা বাদ করে যায়, থাকে হচ্ছে লগের বেজে 2 আর আর্গুমেন্টে 7। আমাদের 8 নং সূত্রটা তাই বলছে। তারপর 9 নম্বর কি বলছে দেখো, b টু দি পাওয়ার log b বেসড a ইকুয়াল টু শুধু a। মানে তোমার এরকম যদি থাকে 5 টু দি পাওয়ার log 5 বেসড 7, এটার মান হবে শুধু 7। তার মানে লগারিদমটা কোন একটা সংখ্যার সূচক বা পাওয়ারে অবস্থান করতেছে, কার পাওয়ারে, 5-এর। আবার লগের বেজও যদি 5 হয়, দেখো লগারিদমটা যার পাওয়ারে লগের বেজও যদি সেই পাওয়ারটা হয়, তাইলে এটার মান কি, শুধু আর্গুমেন্টের সংখ্যাটা, শুধু আর্গুমেন্টের সংখ্যাটা। এই সংক্রান্ত একটা জিনিস তোমাদের উপরের ক্লাসে একটু বেশি দরকার লাগে, সেটা হচ্ছে আমাদের এরকম, এখানে তো জায়গা নাই, এইদিকে লিখতেছি, এই যে ই টু দি পাওয়ার log e বেসড x। এখানে দেখো তো আমাদের লগটা কার পাওয়ারে, ইর পাওয়ারে, লগেরও বেজ ই, এই যে যার পাওয়ারে সেইটাও যদি লগের বেজে থাকে, সেটা সমান আমরা শুধু আর্গুমেন্টের সংখ্যাটা লিখে ফেলতে পারি, আমাদের এখানে তাই বলা আছে। তারপর দেখো 10 নম্বরটা, x টু দি পাওয়ার log b বেসড y সমান কি y টু দি পাওয়ার log b বেসড x। তার মানে তোমার মনে করে এরকম আছে হচ্ছে m এর পাওয়ার log আছে 2 বেসড n, এটা সমান কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা এই যে লগের যে আর্গুমেন্ট n টু দি পাওয়ার log বেজে কিন্তু আমাদের 2ই থাকবে, mটা যাবে আর্গুমেন্টে, এই মানটা আর এই মানটা সমান আসে। এটা একটু রেয়ারলি ইউজ করা লাগে, খুব বেশি একটা অঙ্কে ব্যবহার হয় না 10 নম্বরটা, তা আমাদের জানা থাকলো। 11 নম্বর কি বলছে দেখো, log a বেসড b কে 1/log b বেসড a লেখা যায়। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
এটা কিন্তু আমাদের দরকার লাগে প্রায়। তার মানে তুমি log 2 বেসড 5 কে কি লিখতে পারবা 1/log 5 বেসড 2, এইটাই এখানে আমাদের বলছে। তার মানে বেসকে যদি আর্গুমেন্টে লিখতে চাও, আর্গুমেন্টকে যদি বেস লিখতে চাও 1/, লিখে দিতে হবে। আরেকটা যদি দেখো, তোমার মনে করো আছে log x বেসড y, এটাকে 1/, লিখলে কি লিখতে পারবা log বেসে যাবে y, আর্গুমেন্টে যাবে x। এটা হচ্ছে আমাদের 11 নম্বর সূত্রটার মূল কথা। তারপর সূচকের ন্যায় লগারিদমেরও কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নং কি বলছে, b গ্রেটার দেন 1 এবং x গ্রেটার দেন 1 হইলে log b বেসড x গ্রেটার দেন 0। b দ্বারা বেস বোঝাচ্ছে, x দ্বারা আর্গুমেন্ট বোঝাচ্ছে। বেস এবং আর্গুমেন্ট দুইটাই যদি একের থেকে বড় হয় তাহলে লগারিদমের মানটা মান ফুললি মান সেটা 0 থেকে বড় হয়। এটা বলছে, মনে করো বেসে আছে তোমার 3, আর্গুমেন্টে আছে 5, এটার মান যদি ক্যালকুলেটর দিয়ে বের করো 0 থেকে বড় আসবে। 2 নম্বর কি বলছে, বেস হচ্ছে 0 আর 1 এর মধ্যবর্তী একটা সংখ্যা, মানে দশমিকের পজিটিভ যেগুলো সংখ্যা আর কি, বা প্রকৃত ভগ্নাংশগুলা। আর্গুমেন্টে যদি একই অবস্থা হয় তাইলে সেই লগারিদমের মানও কি পজিটিভ। তার মানে মনে করো লগের বেসে আছে 1/2, আর্গুমেন্টে আছে 1/5, তাইলে এই লগারিদমের মানও কি আসবে গ্রেটার দেন 0 আসবে। তারপর বলছে বেসে 1 এর থেকে বড় কিন্তু আর্গুমেন্টে প্রকৃত ভগ্নাংশ 0 আর 1 এর মধ্যবর্তী, তাহলে সেই লগারিদমের মান কি আসবে নেগেটিভ। এইটা এরকম কথা বলছে, লগের বেসে মনে করো আছে 2, আর্গুমেন্টে আছে 0 আর 1 এর মধ্যবর্তী, মনে করো 1/7, তাহলে তোমার এই লগারিদমের মানটা কেমন আসবে ঋণাত্মক। লগের মান কিন্তু ঋণাত্মক হইতে পারে, বেস আর আর্গুমেন্টে ঋণাত্মক হবে না, তো লগের মান নেগেটিভ হইতে পারে। তারপর আরেকটা কি বলছে, x এবং y দুইটাই যদি পজিটিভ হয়, অবশ্যই লগের আর্গুমেন্ট তো পজিটিভই হওয়া লাগবে, x এবং y দুইটা আর্গুমেন্ট আছে না, আর বেস তো অবশ্যই 1 হবে না, এমন একটা ধনাত্মক সংখ্যা। মানে এরকম যদি ওইটা সমান এইটা হয়, আমরা x এবং y কে সমান লিখতে পারবো। তাহলে এই চারটা হচ্ছে আমাদের লগারিদমের বৈশিষ্ট্য। এখন আমরা যে সূত্রগুলো শিখলাম এগুলো ব্যবহার করে আরও কতগুলো এমসিকিউ এবং এক কথায় উত্তর আমরা দেখি। তাহলে বলছে log 2 বেসড 8, এটা সমান কত? তাহলে দেখো তো, লগের বেজে কত আছে 2, বেজে আছে 2, আর্গুমেন্টে কত 8, 8 মানে তো 2 × 2 × 2, তার মানে 2 কিউব। তাইলে আমরা আর্গুমেন্টের 8 কে কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি। তাহলে তো তোমরা জানো আর্গুমেন্টের পাওয়ারটাকে লগের সামনে আইনা লেখা যায়, তাহলে এখানে হয় log 2 বেস 2। তার মানে কি বেস আর আর্গুমেন্ট সমান হলে মান 1 হয়, 3 × 1, ফাইনালি আমাদের এমসিকিউটার উত্তর কত আসতেছে 3 আসতেছে। বেজে 2, আর্গুমেন্টের 8 কে বেস 2 পাওয়ার আকারে লেখা যায়, পরে পাওয়ারটা সামনে চলে আসলো, বেস এবং আর্গুমেন্ট সমান হয়ে গেলে মান 1, ফাইনালি কত আসছে আমাদের এটার উত্তর কিন্তু 3 আসছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 18 নম্বর এমসিকিউটা, log 2 বেসড 1/32, এটার মান কত? বেজে কত আছে 2 আর আর্গুমেন্টে কত 1/32। দেখো তো তোমরা এটা বুঝো কি না, 1/32 মানে কি? আমরা কিন্তু জানি 32 মানে 2 × 2 আবার × 2 আবার × 2, তাইলে 2 কে আবার × 2 5 বার যদি গুণ করো তাহলে কিন্তু 32 আসে। 32 মানে 2 × 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, তাহলে 32কে কিন্তু আমরা 2⁵ লিখতে পারবো। তাহলে 1/32 মানে 1/2⁵, মানে কি 2⁻⁻5, বুঝতে পারছো? এই যে এখানে যে 1/32 আছে সেটাকে আমরা কি করতে পারবো, লগের বেজে তো 2ই আছে, 1/32কে 2⁻⁻5 লিখতে পারবো। পরে আমাদের -5টা সামনে চলে আসবে, লগের বেজেও 2, আর্গুমেন্টও 2 থাকবে,
তাতে মান কত আসবে 1 চলে আসবে, ফাইনালি আমাদের কত হচ্ছে -5। তার মানে 18 নম্বর এমসিকিউটার উত্তরটা কি হচ্ছে -5 হচ্ছে। এরপর দেখো আমাদের হচ্ছে 19 নম্বর এমসিকিউটা, log 2.5 আছে বেজে, আর্গুমেন্টে 6.25 ইকুয়াল টু কত। আচ্ছা, এটা কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলতে পারো। তোমার ক্যালকুলেটরটার মডেল যদি হয় FX991 ES প্লাস অথবা যদি হয় FX991EX অথবা যদি হয় FX991CW। এই মডেলে যদি ক্যালকুলেটরগুলো হয় একদম তোমার ক্যালকুলেটরে এরকম বাটন থাকবে, লগে এইখানেও থাকবে ইনপুট দেওয়ার মতো, এইখানেও থাকবে ইনপুট দেওয়ার মতো। তুমি এই জায়গায় ইনপুট হিসেবে দিবা 2.5, এই জায়গায় ইনপুট হিসেবে দিবা 6.25। আগের দুইটা অঙ্ক পারবা করতে, ইকুয়াল টু টিপ দিবা, মানটা চলে আসবে। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা? বা অন্য মডেলের ক্যালকুলেটরে আবার এইটা থাকে না, বেজে তুমি হচ্ছে আর 10 বাদে অন্য বেজ বসাইতে পারো না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপায় আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু লগের বেজ তোমাকে ভাগের মাধ্যমে চেঞ্জ করে নিতে হবে। এটাকে তুমি এরকম লিখতে পারবা, লগ নিচে লগ, আমাদের বেজ উল্লেখ করলাম না মানে বেজ 10। ক্যালকুলেটর কিন্তু এটার জন্য বাটন আছে। আর্গুমেন্টে কত 6.25, উপরেরটার সাথে 6.25, বেজে কত 2.5, আর্গুমেন্টে যাবে 2.5। তার মানে এইভাবে বেস চেঞ্জ করে, যাদের এই মডেলগুলোর ক্যালকুলেটর নাই তারা যে কোনো মডেলের ক্যালকুলেটর এটা টিপ দিলে হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেটর থাকলে সরাসরি করে ফেলতে পারতেছে এই তিনটা মডেলের। এছাড়া অন্যান্য সায়েন্টিফিক ক্যালকুলেটর এইভাবে বেস চেঞ্জ করে ফেলতে পারতেছ। আর যদি মনে করে যে না আমি ডাইরেক্টই করব, ক্যালকুলেটর ছাড়াও শিখতে চাই, তাহলে তোমার এটা তো জানা থাকা লাগবে 6.25 মানে কি 2.5 গুণ 2.5 মানে 2.5 এর হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারবা, ইকুয়াল টু লগ বেজে আমাদের 2.5, আর্গুমেন্টে হবে 2.5 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এই যে হোল স্কোয়ার পাওয়ারটা সামনে চলে আসবে, এই জায়গায় বেজে যা আর্গুমেন্টও তা, তার মানে এতটুকু আমাদের কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। 2 × 1 মানে মান কত 2। তাহলে 19 নম্বর এমসিকিউটার উত্তর কোনটা, খ নাম্বার অপশনটা। বুঝতে পারছো? তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, নর্মালিও করতে পারো। আচ্ছা, এরপরে এমসিকিউটা দেখো, লগ 10 বেসড 0.001 ইকুয়াল টু কত। বললামই তো ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারো, যদি মনে করো যে হাতে হাতে করা শিখতে চাও সেটা করতে পারো। এখানে যেহেতু বেস 10, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারাই হয়ে যাবে। আচ্ছা, এখানে কত আছে, নর্মালি যদি করতে চাও 0.001, এটাকে তোমরা যদি ভগ্নাংশে কনভার্ট করো তাহলে তোমার কিন্তু দশমিকের জন্য একটা 1 দিতে হবে, আর পরে 3টা ঘর, ওই জন্য 3টা শূন্য দিতে হবে। 1/1000, 1000 মানে কিন্তু 10 কিউব, তার মানে তোমার হচ্ছে 10⁻³ ক্যালকুলেটর করলে কিন্তু তোমার 2 সেকেন্ডই হয়ে যাচ্ছে। মনে করলাম ক্যালকুলেটর ছাড়াও শিখতে চাচ্ছ, তাহলে তোমার কি হচ্ছে লগ বেজে 10, আর্গুমেন্টে কত 10⁻³। তাহলে তোমার এই যে -3 সামনে আসবে, লগের বেজে 10, আর্গুমেন্টে 10, 1 হয়ে যাবে, -3 × 1, তাতে আমাদের মান কি -3। বুঝতে পারছো এমসিকিউটা? 21 নম্বর এমসিকিউটাই কি বলছে দেখো, বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। কি ভিত্তিক লগ? 5 ভিত্তিক লগ। কার? 5√5 এর। স্বাভাবিকভাবে এটাও ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে যদি নর্মালি করতে চাও। বেজে আছে 5, আর্গুমেন্টেরটাকেও বেজের পাওয়ার আকারে লিখতে হবে 5√5। 5 মানে তো 5ই পাওয়ারে 1,
√5 মানে কিন্তু পাওয়ার হাফ। তোমরা তো জানো গুণ মানে পাওয়ার যোগ, তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো 5^3/2। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে লগের বেজে 5 আর্গুমেন্টে হচ্ছে 5^3/2, তার মানে কি দাঁড়াচ্ছে 3/2 সামনে চলে আসতেছে, বেজে 5 আর্গুমেন্টে 5, তার মানে 3/2 × 1 ফাইনালি কি হচ্ছে 3/2। যদি ক্যালকুলেটর দ্বারা করো তোমার হয়তো 3/2 না আসা ভগ্নাংশে আসবে, দশমিক ভগ্নাংশে 1.5। ইচ্ছে করলে ভগ্নাংশকেও কিন্তু দশমিক ভগ্নাংশই বলে, দশমিক ভগ্নাংশকে নর্মাল ভগ্নাংশ কনভার্ট করতে পারবো ক্যালকুলেটর দিয়ে। তাতে আমাদের 21-এর উত্তর আসে কিন্তু ক নাম্বারটা, বুঝতে পারছো? এরপরে যদি আমরা দেখি 22 নম্বর এমসিকিউটা কি বলছে, আমাদের কিন্তু দুইটা লগ আছে, প্রথম লগের বেজ 2, দ্বিতীয় লগের বেজ √e। এখানে আছে কত ই স্কোয়ার। আচ্ছা ই স্কোয়ার মানে কি, ই স্কোয়ার মানে কিন্তু ই ইন্টু ই, তাই না? আবার ই মানে কিন্তু √e ইন্টু √e, আবার কিন্তু √e ইন্টু √e। তাহলে ই স্কোয়ারকে কিন্তু তুমি 4টা √eর পাওয়ার আকারে লিখতে পারো, অর্থাৎ √eর পাওয়ার 4। তাহলে তোমার এটা কি হবে লগ, যদি এক কথায় করতে চাও অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, আচ্ছা আমি এখানে একটু ভাঙে দেখাই দিচ্ছি, পরীক্ষায় যদি এক কথায় উত্তর হয় তুমি আলাদা ক্যালকুলেশন করে ডাইরেক্ট আনসার বসায় দেবা, অথবা যদি নর্মাল সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এই জায়গায় আমরা কি লিখতে পারি লগ বেজে √e আর্গুমেন্টকে কি লিখতে পারি √eর পাওয়ার 4। এত বড়টা মনে এমসিকিউতে আসবে না, একটু 2 মার্কসের বা 3 মার্কসের কোশ্চেন হিসেবে রাখতে পারে। লগের বেজে 2, এই যে পরের লগটার আর্গুমেন্টের পাওয়ার 4, তাহলে আমাদের এই যে আর্গুমেন্টের পাওয়ার 4টা এটা সামনে চলে আসবে, এটা সামনে মানে কিন্তু এই জায়গায়, বুঝছো? সাথে কি থাকবে লগ, এখানে কিন্তু চিহ্ন নাই মানে গুণ, আর এটা কিন্তু এমনিতেই নর্মালি আর্গুমেন্ট লিখতে, এখানে কিন্তু গুণ না। দেখো আবার কিছু নিয়ম নীতি একটু জানিয়ে রেখে, যে লগের পরে যে 4 লেখা হয় এখানে কিন্তু কোনো চিহ্নই থাকে না, এখানে যদি গুণ চিহ্ন দেয় তাহলে কিন্তু চিহ্ন লেখাতে ভুল হবে। এই জায়গায় গুণ 4-এর সাথে, কিন্তু 4-এর আগে গুণ না। আচ্ছা তাহলে এখানে থাকে কি √e, এখানেও √e। তাহলে দেখো তো বেজ এবং আর্গুমেন্ট সমান হয়ে গেল, তার মানে এতটুকের মান 1, 4 × 1 আমাদের কি হচ্ছে লগ 2 বেজড 4 × 1। 4 × 1 করলে তো 4ই হয়। আচ্ছা 4কে আবার বেজে 2, তাহলে আমরা লিখতে পারি 4কে 2 স্কোয়ার, পরে স্কোয়ারের 2 সামনে চলে আসবে, লগ 2 বেজ 2, বেজের আর্গুমেন্ট সমান হলে 1, 2 × 1 মানে 2। তাহলে আমাদের এটা আনসার কত 2। এটাই হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর। 23 নম্বর দেখো, এইটা সংক্ষিপ্ত প্রশ্ন ধরতে পারো, লগ 2 বেজড √6 যোগ লগ 2 বেজড √2/3। আচ্ছা দেখো এখানে বেজে যা, এখানেও বেজে তা, আছে কি যোগ চিহ্ন, তাই না? তাহলে বেজ যেহেতু একই দুইটা লগের, যোগ থাকলে কিন্তু আমরা ওদের মধ্যে গুণ করে ফেলতে পারি, তাই না? তাহলে দেখো তো এটাকে আমরা কি করতে পারি, লগের বেজে 2 এই জায়গায় কি হবে √6 গুণ √2/3। পরে দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি লগের বেজে 2, তোমরা তো জানো 6 মানে কি 2 × 3, আর এই জায়গায় আছে কি রুটকে কিন্তু লব এবং হরে আলাদাভাবে লিখে দেওয়া যায়। তাহলে আমাদের কি হইল লগের বেজে 2 এই জায়গায় কি √2 × √3 × √2/3। এখানে কিন্তু আমাদের কাটাকাটি যায়, কি কাটাকাটি যায় √3 কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে কি √2 × √2, √2-র সাথে √2 গুণ করলে আমাদের কিন্তু 2 হয়, √2 গুণ করলে কি হয় 2 হয়। তাহলে বেজ এবং আর্গুমেন্টের সমান, তার মানে আমাদের কি আসতেছে 1 আসতেছে। আচ্ছা এই জিনিসটা অন্য একটা যে তোমরা দেখলাম কমেন্টে লিখলাম √a × √a, রুট মানে কি আমাদের পাওয়ার হাফ,
তাহলে এটা কিন্তু a টু দি পাওয়ার হাফ গুণ a টু দি পাওয়ার হাফ, গুণ মানে পাওয়ারের যোগ, এর পাওয়ারে হাফ যোগ হাফ। তুমি তো ইজিলি বুঝবা, হাফ হাফ মিলে 1 হয়, পাওয়ারে 1 হইলে লেখা লাগে না, বুঝতে পারছো? রুটে রুটে গুণ করলে শুধু এ হয়, তার মানে একে আমরা রুট এ ইন্টু রুটে আকারে লিখতে পারবো। 24 নম্বর এমসিকিউটা দেখো কি বলছে, লগ এ বেসড বি গুণ লগ বি বেসড এ ইকুয়াল টু কত। এই ম্যাথটা কিন্তু বেশ কয়েকভাবে করতে পারবা। একটার আর্গুমেন্ট আরেকটার বেজ সমান, তাহলে কিন্তু আমাদের একটা সূত্র আছে গুণের ক্ষেত্রে, এটা বাদ পড়ে যাবে, থাকবে কি লগ এ বেসড এ, একটার বেজ আর আরেকটার আর্গুমেন্ট নিয়ে নতুনটা, তাহলে বেজ আর আর্গুমেন্ট সমান হলে হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে গ নাম্বারটা। যদি এটা না বুঝো বা এটা যদি মনে না থাকে, আরেকটা উপায় আছে, সেটা কি, প্রথম লগটা ঠিক রাখলাম, গুণ চিহ্ন, পরের লগটাকে 1/, লিখে ফেললাম। 1/, লিখলে কি হয়, আর্গুমেন্ট চলে যায় বেজে, বেজ চলে আসে আর্গুমেন্টে, a/b। তারপর দেখো পুরোপুরি মিলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, তাতে থাকে কি 1। আচ্ছা, এরপর দেখো আমাদের 25 নম্বর এমসিকিউটা কি বলছে, 2 টু দি পাওয়ার লগ 2 বেসড 3 যোগ লগ 2 বেসড 5। তার মানে এই পুরাটা 2-র পাওয়ারে আছে, এই পুরাটা কোথায় আছে, 2-র পাওয়ারে। তাহলে এটাকে যদি আমরা মাঝখানে যোগ আছে গুণের মাধ্যমে লিখি, তাহলে কি লিখতে পারবো, লগ 2 বেসড 3 ইন্টু 5, তাই না? তারপর দেখো তো কি করতে পারবো, 2 টু দি পাওয়ার লগ 2 বেসড 3 পাশে কত, 15। তারপর কিন্তু আমাদের একটা সূত্র আছে, বি টু দি পাওয়ার লগ বি বেসড এ সমান কিন্তু শুধু এ, মানে লগটা যদি কোনো একটা কিছুর পাওয়ারে থাকে, আবার সেই যার পাওয়ারে লগ সেটা যদি লগের বেজও থাকে, তাহলে এই লগারিদমের মান শুধু আর্গুমেন্টটার সমান। তাহলে এখানে আর্গুমেন্টটা কত, 15, তাহলে এটার মান কিন্তু হবে 15। তার মানে গ নাম্বারটা হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা যে লগারিদম সংক্রান্ত সূত্রগুলো আলোচনা করলাম এবং এক কথায় উত্তরে এমসিকিউগুলো সলভ করলাম, এই সবগুলো যদি তুমি ভালো করে বুঝে করে নাও এবং এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে কিন্তু লগারিদম সংক্রান্ত তোমার বেসিক টেসিক সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা ক্লাসে লগারিদমের যে প্রয়োগ, তোমাদের বইয়ে যে প্রয়োগগুলো আছে, ভূমিকম্পের পরিমাপ নির্ণয় লগারিদম, জমির উর্বরতা পরিমাপের লগারিদম এবং আরও কয়েকটা ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং দৃশ্যকল্প নির্ভর কয়েকটা প্রশ্ন সমাধান করে দেব। তাইলে 2টা ক্লাসেই তোমাদের সম্পূর্ণ লগারিদমটা কমপ্লিট হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।